এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ কালিপাপ্রার। আজকে আমরা কথা বলবো মিড নাইট অপ্সরা গল্পটির চতুর্থ পর্ব নিয়ে। ইতিমধ্যেই আমরা তিনটি পর্ব শেষ করে ফেলেছি। যারা এখনো এর বিগত এপিসোডগুলো শুনেনি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এর বিগত এপিসোডগুলো শুনে নেবেন। আস্তে আস্তে গল্পটি খুব টুইস্টের দিকে মোড় নিচ্ছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। শুরুতেই বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাত প্রায় 12:30। সৌম্য একা একা বাড়ি ফিরছে আর ভাবছে জিদানের কথা। আজকে রেস্টুরেন্টে যা হলো তা স্বাভাবিক কিছু ছিল না। জিদান অদৃশ্য কারোর সাথে কথা বলছিল, আর আমাকে এভাবে আঘাত করলো কে? কিছু হিসেব মিলছে না। কিন্তু একটা ব্যাপার আমি তখন লক্ষ্য করিনি, আমি তো জিদানকে দুষ্টুমি করে মারছিলাম, তাহলে হঠাৎ করে জিদান ওই গতিতে দূরে গিয়ে পড়লো কেন? আমার সামান্য ধাক্কাতে ওইভাবে পড়ার কথা ছিল না ওর। তবে যা হয়েছে সব মাথার উপর দিয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে শ্মশানের কাছাকাছি চলে এলো। সৌম্যদের বাড়ি যাওয়ার সময় একটা শ্মশান পার হয়ে যেতে হয়। সৌম্যর বাবা মায়ের করা নিষেধ আছে তার রাত করে বাড়ি ফেরার সময় একা একা শ্মশানের কাছ দিয়ে না আসতে, কোনো মানুষ পেলে তার সাথে আসতে। কিন্তু আজ বেশি রাত হয়ে যাওয়ায় কোনো মানুষই চোখে পড়ছে না এদিকে। আছে কয়েকটা নেড়ি কুকুর রাস্তার পাশে বসে সাংসারিক আলাপ করছে। সৌম্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে না পেয়ে একা একা রওনা হলো। তবে সেফটি হিসেবে পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালানোর চেষ্টা করতে লাগলো। শুনেছি আগুন সাথে থাকলে কোনো খারাপ জিনিস কাছে আসতে পারে না, কিন্তু অবাক করার বিষয় হলো লাইটারে আগুন জ্বলছে না। কয়েকবার চেষ্টা করলো, কিছুতেই আগুন জ্বলছে না। মনে হচ্ছে কেউ ফু দিয়ে বারবার আগুনটা নিভিয়ে দিচ্ছে। সিগারেট মুখে দিয়ে লাইটারের আগুন জ্বালানোর বৃথা চেষ্টা করতে করতে কখন যে শ্মশানের কাছে চলে এসেছে সৌম্যর খেয়াল নেই। হঠাৎ একটি মেয়েলি কণ্ঠ সৌম্যর নাম ধরে ডাক দিল, সৌম্য দাঁড়াও। সৌম্য থমকে দাঁড়িয়ে মুখ থেকে অজ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সৌম্যর মনে খটকা লাগলো, কিছু একটা হতে চলেছে ভেবে দ্রুত পা বাড়ালো ভয়ে। তখনই আবার একইভাবে ডাক, সৌম্য দাঁড়াও। সৌম্য চমকে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার ডাকটা যেন ঠিক তার পেছন থেকে এসেছে। সৌম্য ধীরে ধীরে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা ফ্রক পরিহিত। এ যেন বাস্তব কোনো অপ্সরা। সৌম্য হা করে তাকিয়ে বলল, কে আপনি? মেয়েটা খুব স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি অপ্সরা। সৌম্য বলল, সেটা তো দেখেই বুঝেছি। এমনিতে কে আপনি? আমার কাছে কি চান? অপ্সরা একটু এগিয়ে এসে বলল, তোমার কাছে কিছু চাই না, তবে তোমার মাঝে যে আছে তার কাছে চাই, তাকে বের হতে বলো। সৌম্য ভেবাচাকা খেয়ে বলল, আমার ভেতর কে আছে, কাকে বের করব? অপ্সরা এবার অন্য কণ্ঠে কর্কশ গলায় বলল, তুমি বাইরে আসবে নিজে থেকে নাকি আমি বের করে আনবো? সৌম্য বলল, আপনি কার সাথে কথা বলছেন? কে বাইরে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপ্সরা বলল, সে তোমার মাঝেই আছে, বুঝেছি এইভাবে বাইরে আসবে না, তাহলে এখন প্রয়োগ করবো আমার নিয়ম। এই বলে অপ্সরা এক ঝটকায় সৌম্যর সামনে চলে গেল। সৌম্য আচমকা অপ্সরাকে এভাবে দেখে পেছন দিকে চিত হয়ে পড়ে গেল চিৎকার দিয়ে। সৌম্যর চিৎকার রাস্তার পাশে থাকা নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করে দৌড়ে কোথাও চলে গেল। সৌম্য কিছু বুঝে ওঠার আগেই অপ্সরা ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর শরীরে মিশে গেল। হঠাৎ করে সৌম্যর বদলাতে লাগলো। এক ঝটকায় শোয়া থেকে দাঁড়িয়ে গেল টান হয়ে। চোখের মনি গায়েব হয়ে গেল। সম্পূর্ণ সাদা ধবধবে চোখ জোড়া দিয়ে ওপরের দিকে তাকালো। আচমকা সৌম্যর পুরো শরীর কাঁপতে লাগলো। আপনা আপনি গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে আছড়ে পড়লো। আবার ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে গিয়ে রাস্তার অন্য পাশে পড়লো। মনে হচ্ছে সৌম্যর ভেতর কোনো সত্তা লড়াই করছে এক অপরের সাথে। হঠাৎ সৌম্য নিস্তেজ হয়ে পড়ে গেল চোখ বন্ধ করে। সৌম্যর শরীর থেকে দুইটা সাদা আর কালো ধোঁয়া বের হয়ে এলো। কিছুটা দূরে গিয়ে ধোঁয়া দুটো একটা আকৃতি ধারণ করলো। সাদা ধোঁয়া থেকে অপ্সরা এবং কালো ধোঁয়া থেকে অন্য এক চেহারার মেয়ে। তার পরনে কালো ফ্রক এবং অসংখ্য বেনি করা চুল। ঠোঁটগুলো কুচকুচে কালো, হাতের নখগুলো সূচানো কালো রঙের। অপ্সরা বলল, ঝিরি, তুমি জিদানকে আঘাত করেছো আজকে, এর মূল্য তো তোমাকে চুকাতেই হবে। বোঝা গেল এই দ্বিতীয় সত্তার নাম ঝিরি। তাকে চুপ থাকতে দেখে অপ্সরা আবার বলল, তুমি আমাদের সর্দারের মেয়ে বললে ভেবো না আমি তোমাকে ভয় পাবো। জিদানকে যদি সর্দার নিজেও কষ্ট দেয় তাহলে আমি সর্দারকেও ছাড়বো না। এবার ঝিরি মুখ খুলল, তবে খুব শান্ত গলায় বলল, তোমার কি মনে হয় তুমি সীমা অতিক্রম করছো? আমি চাইলে তোমাকে এবং তোমার পরিবারকে অন্ধকূপে ছুঁড়ে ফেলে দিতে পারি।
অপ্সরা বলল, এটা তো তুমি সর্দারের জোর খাটাচ্ছ। তোমার নিজের যোগ্যতা কি আমার সামনে? যদি সাহস থাকে তাহলে আমার সাথে নিজের শক্তি দিয়ে লড়াই করো এবং জিতে দেখাও। ঝিরি একটা পৈশাচিক হাসি দিয়ে 2 হাত মেলে দিল। সাথে সাথে শ্মশান থেকে ভয়ানক কিছু রাক্ষসের ছায়ামূর্তি বের হয়ে এসে ঝিরির পেছনে দাঁড়ালো, গড়গড় করতে লাগলো। ঝিরি বলল, এই হলো আমার যোগ্যতা। অপ্সরা একটু ঘাবড়ে গিয়ে 2 পা পিছিয়ে গেল এবং বলল, শয়তান যেখানেই যায় তার আসর বসিয়ে ফেলে। তোমাকে শুধু একটা কথা বলি ঝিরি, জিদানের পিছনে ছেড়ে দাও। আমি এখন থেকে জিদানের ছায়া, তাই তোমার প্রতিটা কদম সাবধানে ফেলা উচিত। ঝিরি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার পুচকে মেয়ে, শোনো, এই বিষয়টা তোমার বুঝের বাইরে, তাই তোমার উচিত জিদান থেকে দূরে থাকা। এটা আমাদের পূর্বপুরুষের সাথে জড়িত। তুমি মাঝখানে নিজের জীবনটা হারিও না। অপ্সরা কিছু একটা ভেবে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। ছিরি হাতের ইশারা করতে রাক্ষসের ছায়ামূর্তিগুলো গায়েব হয়ে গেল। একটু দূরেই অজ্ঞান হয়ে পড়ে আছে সৌম্য। ঝিরি সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে হেঁটে সৌম্যর কাছে গিয়ে আবার কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর মাঝে মিশে গেল। সৌম্য ধাপ করে চোখ মেলে তাকালো। নিজেকে রাস্তায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জামা প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল, আমি এখানেই শুয়ে আছি কেন? আমার কি বাড়িঘর নাই? দৃশ্য পরিবর্তন। বুবু, তোর কি মনে হয় আমাদের মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল? জিদানের প্রশ্ন শুনে মিম একটু চিন্তিত মুখে উত্তর দিল, তুই এখনো মায়ের মৃত্যুর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারিস নাই? জিদান আর মিম দুজনে ছাদের কর্নিশে রেলিং এর উপর বসে আছে। আকাশে অর্ধচাঁদটা টিম টিম করে আলো দিচ্ছে। হালকা মৃদু বাতাসে শরীর শীতল করে দিচ্ছে। যদিও মিম চলে যেতে চেয়েছিল, কিন্তু জিদান জোর করেই আজকে থাকতে বলল মিমকে। তাই মিম ফোন করে বাবাকে বিষয়টা জানিয়ে দিয়ে এখন দুজন মিলে ছাদে বসে গল্প করছে। জিদান বলল, তোর কি মনে আছে বুবু, মায়ের মৃত্যুর 2 দিন আগে একইভাবে একটা চিঠির খাম এসেছিল আমাদের দরজায়, যেখানে মায়ের মুখটা বিকৃত করা ছিল ছবিতে। তারপর থেকে অনেকবার এই খাম এসেছে, এক এক সময় এক একজনের মুখ বিকৃত করা থাকে, কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে মা কেন মারা গেল? তোকে কি এই বিষয়টা কখনো ভাবায়নি? মিম কিছুক্ষণ চুপ থেকে এরপর বলল, যা হয়েছে তা নিয়ে ভেবে আর কি হবে? মা তো আর ফিরে আসবে না আমাদের মাঝে। জিদান একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু অনেক সময় যা হয়ে যায় তা ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত দেয়। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমি নিশ্চিত ওই রূপকথার গ্রামটা সত্যি সত্যিই আছে, আর সেখানেই আমার সব প্রশ্নের উত্তরও আছে। মিম জিদানের মাথায় টাপনি মেরে বলল, এই ইনস্টাগ্রামের যুগে তুই রূপকথার গ্রামের খোঁজ করছিস? তুই, তোর মাথা খারাপ না হয় তোর দিমাগ খারাপ? জিদান হাসতে হাসতে বলল, এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। মিম বলল, চুপ থাক, দেশে কোনো নির্বাচন হবে না। এখন বল, তোর গ্রাউন্ড ফ্লোরের কি খবর? কয়টা টিকে আছে? জিদান মাথা চুলকে বলল, গ্রাউন্ড ফ্লোর মানে? মিম বলল, আরে গাধা, গার্লফ্রেন্ডের কথা বলছি। জিদান বলল, আমার আবার গার্লফ্রেন্ড হইল কবে? রাস্তাঘাটে মেয়ে দেখতে পাই, এটাই অনেক। ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো বিলাসিতা। মিম জিদানের কান টেনে ধরে বলল, আগে আমি দুনিয়াতে আসছি, আমার সাথে চালাকি করে পারবি না। বল, পাখির কি খবর? মেয়েটা তো সুন্দরী ছিল, একবার দেখছিলাম। জিদান বলে বলল, আরে পাখির চেয়ে পাখির মা বেশি সুন্দর, তাই ব্রেকআপ করে দিয়েছি। মিম ভুরু কুচকে বলল, তো সমস্যা কি? মা বেশি সুন্দর হতেই পারে, তাতে ব্রেকআপ করার কি দরকার ছিল? জিদান বলল, না, আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে তোর বাপ যদি পাখির মার সাথে লাইন মারা শুরু করে আমার বিয়ার পর, তখন মান সম্মান কিছু থাকবে? মিম আরো জোরে কান টেনে বলল, আচ্ছা, আমার বাপ তোর কি হয়, হারামি? আর বাবাকে নিয়ে এসব কথা বলতে লজ্জা করে না তোর? আসল কথা বল, ব্রেকআপ কেন হয়েছে? জিদান কান ছাড়িয়ে ডলতে ডলতে বলল, কি আর বলবো তোকে, ওদের স্ট্যাটাস অনেক হাই আমাদের চেয়ে, এটা কখনো সম্ভব ছিল না। ওর বাবা জানলে আমার একটা নদীতে ভাসিয়ে দিত। মিম বলল, তো কি হয়েছে? চেষ্টা করে দেখতে সমস্যা ছিল না, আমি সাহায্য করতাম তোকে। জিদান, বুবু, তুই বুঝবি না এসব। শোন, পাখির সাথে আমার যায় না। দেখ, ও সকালবেলা ওয়াশরুমে যায় আর আমি যাই হাঁটতে, ও হাঁচি দেয়, আমি দেই পাদ, ও ড্যাডি বলে ডাকে আর আমি বলি বাবা। ও রেস্টুরেন্টে গিয়ে লেগ পিস বলে অর্ডার দেয় আর আমি বলি মুরগির রান। ওর বন্ধু বান্ধব দেখলে মনে হয় সব মডেল, আর আমার বন্ধু বান্ধব দেখলে মনে হয় মাজারের সিঁড়িতে বসে ভিক্ষা করে এক একটা। তাহলে বল, ওর সাথে আমার কিভাবে যায়? মিম হাসতে হাসতে বলল, তুই এত কথা কই পাস? আচ্ছা, পাখির কথা বাদ দিলাম, জান্নাতের কি হলো? ওইটাও তো বেশ সুন্দরী ছিল। জিদান বলল, জান্নাত বেশি লয়াল ছিল, তাই ব্রেকআপ করে দিচ্ছি। মিম বলল, মানে লয়াল ছিল? এটা তো ভালো, তাইলে ব্রেকআপ কেন করলি? জিদান বলল, আমি কষ্ট পাবো বলে আমাকে না জানি আরো 2টা ছেলের সাথে প্রেম করতো। তুই বল, এত লয়াল মেয়ের সাথে আমার কি যায়? মিম এবার অট্ট হাসি দিয়ে জিদানের পিঠে থাপ্পড় মেরে বলল, বাহ, তুই আমার ভাই বলতেই গর্বটা বুকটা ভরে যাচ্ছে।
এখন চল রুমে যাই, রাত অনেক হয়েছে। ছাদে বসে থাকতে দেখলে মানুষ ভূত পেতনি ভাবে আয়াতুল কুরসি ছুঁড়ে মারবে। জিদান উঠে রেলিং এর উপর দাঁড়িয়ে বলল, একটা ম্যাজিক দেখবি বাবু? মিম বলল, কি ম্যাজিক? আর তুই এভাবে রেলিং এর উপর কেন দাঁড়ালি? পরে যাবি তো, নিচে নাম বলছি। রাতের বেলা কোনো দুষ্টামি করবি না, দুর্ঘটনা বলে কই আসে না। জিদান একটা শয়তানি হাসি দিয়ে বলল, তুই শুধু ভয় পাস না ম্যাজিকটা দেখে, তবে আমিও শিওর না এটা কাজ করবে কিনা, কিন্তু রিস্ক নিয়ে দেখি। মিম অবাক চোখে বলল, কি আবল তাবল বলতেছস? কোন ম্যাজিকের দরকার নেই, এখন নাম বলছি। জিদান একটা হাসি দিয়ে আস্তে করে কাত হয়ে ছাদ থেকে পড়ে গেল। মিম এক চিৎকার করে জিদান বলে ডাক দিল এবং তাড়াতাড়ি গিয়ে নিচে তাকাতেই অবাক হয়ে গেল। চোখ বড় করে দেখলো জিদান নিচে না পড়ে হাওয়ায় ভেসে আছে মাঝপথে। মিম হা করে বলল, জিদান না, এসব আমি কি দেখছি? জিদান হাওয়ায় ভেসে ধীরে ধীরে আবার উপরে উঠে এলো লাফ দিয়ে। মিমের সামনে দাঁড়িয়ে বলল, কেমন লাগলো আমার ম্যাজিক? মিম এখন চোখ ছানবড়া করে দাঁড়িয়ে আছে, বলছে, মানে শুকনা পাতার আছর আমার উপর পড়ছে? না না, এটা সত্যি হতে পারে না, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। জিদান হাসতে হাসতে মিমের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নেমে যেতে যেতে বলল, হ্যাঁ এটাই তোর স্বপ্ন, কাউকে বলিস না কিন্তু। ওরা চলে গেলে সেখানে দৃশ্যমান হলো অপ্সরা। অপ্সরা সুন্দর করে হাসতে হাসতে বলল, এই ছেলেটা তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেছে। ও জানতো আমি ওকে বাঁচিয়ে দিব, তাই বিনা দ্বিধায় ছাদ থেকে পড়ে গেল। দৃশ্য পরিবর্তন। একটা অদ্ভুত গ্রাম দেখা যায়, মরুভূমির মাঝে ছোট ছোট টিলার মতো ঘর বাড়ি, যেখানে কোনো গাছগাছালি নেই, পশু পাখি নেই, কিছু অদ্ভুত দেখতে লম্বা লম্বা মানুষ আকৃতির জীব ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে মানুষও বলা যায় না, দেখতে একরকম কিছু বাচ্চার দৌড়াদৌড়িতে খেলা করছে। গ্রামের শেষ মাথায় একটা কালো পানির হ্রদ দেখা যায়, সেখানেই মহিলা আকৃতির জিনিসগুলো নিজেদের কাজ করছে। এক মহিলা স্বর্ণালী রঙের কলসিতে হ্রদ থেকে পানি নিয়ে গ্রামে ফিরে এলো। দেখা যায় সেখানে ছোট একটা বাজারও আছে, সবুজ লতাপাতা, শুকনো হাড়গোড় সহ আর অনেক ধরনের খাবার নিয়ে বসে আছে দোকানিরা। ওই মহিলা কলসি নিয়ে বাজার ছাড়িয়ে এসে একটা খোলামেলা ঘরের সামনে দাঁড়ালো, যেখানে অনেক অনেক মূর্তিতে ভরপুর, ছোট বড় পুরুষ মহিলা আকৃতির অসংখ্য মূর্তি। মহিলাটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিকে রওনা হলো। একটু দূর যেতেই মহিলাটা খেয়াল করলো আশেপাশে সবাই একপাশে সরে যাচ্ছে মাথা নিচু করে। সামনে তাকিয়ে দেখলো গ্রাম প্রধান তথা সর্দার হেঁটে আসছে। একজন পেছন থেকে বড় একটা ছাতা ধরে রেখেছে। সর্দারের মাথায় নেকড়ের ছুলুম, গলায় অসংখ্য দাঁত দিয়ে তৈরি একটা মালা, চেহারায় বিভিন্ন রঙের কালি দিয়ে ভরা। কলসি নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাও সবার মাথা নিচু করে একপাশ সরে গেল সর্দারের সম্মানার্থে। সর্দার যখন সেদিক দিয়ে চলে যাচ্ছিল তখন থমকে দাঁড়িয়ে পড়লো এবং ঘাড় বাঁকা করে সেই মহিলার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে সামনে আসতে বলল। মহিলাটা একটু ইতস্ত বোধ করে আস্তে আস্তে সামনে এসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, জি সর্দার। সর্দার খুব গম্ভীর গলায় বলল, তোমাকে তোমার মেয়ের ব্যাপারে খোঁজ খবর রাখা উচিত, না হলে তোমার মেয়েই তোমাদের মৃত্যুর কারণ হতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল গল্পটি। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে এর পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।